বন্ধুরা, রাতের শেষ অতিথির পেজ থেকে আমি হলাম রাহুল, তোমাদের আর একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি। এবারের গল্পটা একটু আলাদা। এবারের গল্প থেকে আমরা ইতিহাস জানতে পারবো হাওড়া ব্রিজের। আমাদের একটা ধারণা সেটা চেঞ্জ হয়ে যাবে। কলকাতা শহরে সচরাচর সেই ব্রিজের ওপর থেকে কত বাস, কত ট্যাক্সি, কয়েকশো লোক, কয়েক লক্ষ লোক হেঁটে চলে বেড়াচ্ছে, কিন্তু আমরা সেটা জানি না যে রাতের বেলাতেও অনেক ঘটনা ঘটে সেই হাওড়া ব্রিজের নিচে। আজকে সেই গল্পটাই আমরা শুনব। শুরু হতে চলেছে গৌরীদের লেখা হাওড়া ব্রিজের নিচে। সৌরদীপ রাজি হয়ে গেল। তারপর ওরা একটা টেপ রেকর্ডার আর একটা ক্যামেরা সঙ্গে নিয়ে হাজির হয়ে গেল ব্রিজের নিচে। রেকর্ডারটা খুবই ছোট, পকেটে ঢুকে যায়। সব গুছিয়ে নিয়ে ওরা চলে এলো ব্রিজের নিচে। রাত 12টার পর মল্লিকঘাট হাওড়া ব্রিজ বন্ধ হয়ে যায়। এই কারণটাই তো জানতে হবে তাদের। তাই ঠিক 12টা নাগাদ ওরা পৌঁছে গেল ব্রিজের নিচে। একদম ফাঁকা। বাজারটার ওপরে দৈত্যের মতো দাঁড়িয়ে আছে হাওড়া ব্রিজ। ওরা চারদিক ঘুরে ঘুরে দেখলো, কেউ নেই। শুধু একটা লোক শুয়ে আছে আশপাশ ফিরে। সাদা জামা কাপড় পরা একজন, অথচ সকাল হলেই জায়গাটা গরম হয়ে উঠবে। প্রচুর মানুষ আসবে ফুল কিনতে, কত মানুষ আসবে ফুল বিক্রি করতে। কেমন গা ছমছমে ভাব চারিদিকে। সৌরদীপের রীতিমতো ভয় ভয় করছে। সবিক কিন্তু ভয় পাচ্ছে না বলে মনে হলো না। ভয়ের থেকে তার উৎসাহটা বেশি জানার জন্য। সৌভিক ঘুরতে ঘুরতে লোকটার কাছে গেল। দেখলো লোকটা ঘুমাচ্ছে। তেমন কিছু হলে লোকটা কি ঘুমাতে পারত? সৌরদীপ এসে দাঁড়ালো সৌভিকের কাছে, বলল, কোথাও তো কিছু নেই, রাত 1:30 বাজে, চল ফিরে যাই। সৌভিক ফিরে যাওয়ার কথা শুনে অবাক হয়ে তাকালো বন্ধুর দিকে। তারপর এক দৃষ্টে তাকিয়ে রইল গঙ্গার দিকে। সৌরদীপ সৌভিকের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে বিরক্ত হয়ে ওর দিকে তাকিয়ে বলল, ওই দেখ। দেখা গেল একটা সাদা শাড়ি পরা মহিলা গঙ্গার ঘাট দিয়ে নেমে যাচ্ছে জলের দিকে। তবে কি মেয়েটা মরবে বলে যাচ্ছে? না, ওকে থামাতে হবে। সৌভিক যেতে গেল। সৌরদীপ ওর হাতটা শক্ত করে ধরে বলল, খবরদার, এক পাও যাবে না। সৌরদীপ বলল। সৌভিকের মনে পড়ল, সত্যি তো, সৌরদীপ তো ঠিকই কথা বলছে। ও তো পড়েছে, যারা বাঁচতে গেছে তারা আর ফিরে আসেনি। হঠাৎ একটা অল্প বয়সী ছেলে মা মা করে ছুটে এলো চিৎকার করতে করতে। মা, আমাকে ছেড়ে যেও না, দাঁড়াও না মা। মহিলা শুনতেই পেল না, এগিয়ে চলল জলের দিকে। মহিলা তখন নেমে পড়েছে এক কোমর জলে। ছেলেটি ছুটতে ছুটতে এসে আটকালো মাকে, কিন্তু তারপরেই দুজনে তলিয়ে গেল অতল জলে। ঘটনার আকস্মিকতায় দুজনে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল কতক্ষণ। হঠাৎ সৌরদীপের ডাকে সৌভিক সম্বিত ফিরে পেল। তাকালো সৌরদীপের দিকে। সৌরদীপ তখন প্রচণ্ড উত্তেজনায় ব্রিজের দিকে আঙুল দেখিয়ে কি যেন বলতে চাইছিল, কিন্তু তার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। সৌরভ সৌরদীপের আঙুল অনুসরণ করে দেখল ব্রিজের ওপর দাঁড়িয়ে আছে এক সাদা শাড়ি পরা মহিলা। ব্রিজের রেলিং ধরে উঠছে। সমস্ত শরীরটা 30% প্রায় ঝুলে পড়েছে। আর একটু, তারপরই, হ্যাঁ ঠিক তাই, নিমেষে মহিলার শরীরটা গঙ্গার অতল গর্ভে তলিয়ে গেল। সৌরদীপ বলল, এরকম ঘটেছিল একদিন। তারপর থেকে একই ঘটনার পুনরাবৃত্তি হয়ে চলেছে। কেউ দেখতে পায়, কেউ দেখতে পায় না। হঠাৎ ওরা অনুভব করলো কেউ যেন তাদের গঙ্গার দিকে টেনে নিয়ে যেতে চাইছে। অনিচ্ছা সত্ত্বেও ওরা একটু এগিয়ে যাচ্ছে গঙ্গার দিকে। ঠিক সেই সময় একটা লোক এসে ওদের পথ আটকে দাঁড়ালো। সৌভিক দেখল যে লোকটা শুয়েছিল সেই লোকটাই তাদের সামনে দাঁড়িয়ে আছে। বলল, কি হলো? ভয় পেয়েছো মনে হচ্ছে। কেউ যেন আমাদের গঙ্গাতে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা চাই
যারা রাতের অন্ধকারে এখানে আসে তারাও আমাদের মতো হয়, আমাদের সঙ্গে মিশে যাক। তার মানে তোমরাও আমাদের মতো আত্মা হয়ে যাও। আত্মা? তুমি কি আত্মা নাকি? তাছাড়া আর কি? তবে মৃত্যুর আগে তোমাদের আমার স্বরূপটা চেনাতে চাই। চল চল আমার সঙ্গে। মজা দেখতে এসেছিলে? জানো আমাদের কত কষ্ট, মানে আমাদের মতো অশরীরীদের। হ্যাঁ, আমিও তোমাদের গঙ্গায় ডুবে মরার আগে তোমাদের কৌতূহল মেটাবো বলে এখানে নিয়ে এসেছি। আমার স্বরূপটা তোমাদের দেখাবো, তবে তার আগে তোমাদের জানতে হবে এই হাওড়া ব্রিজের ইতিহাস। জানো কি? বেশ, তবে শোন, তাহলেই বুঝতে পারবে আমি কেমন করে আত্মা হলুম। এই ব্রিজটা ঝুলন্ত ব্রিজ, এমনভাবে তৈরি হয় যে এর একটাও নাট বল্টু নেই। শুনেছি একটা মাত্র নাট বল্টু আছে যেটা সমস্ত ব্রিজটাকে ধরে রেখেছে। কোনোদিন যদি সেটা খুলে যায় তাহলে সমস্ত ব্রিজটা খুলে পড়ে যাবে। একটা কথা বলা হয় ক্যালেন্টিলিভার ব্রিজ। পরে এই সুবিধাটা বন্ধ করে দেওয়া হয়। বলা হয় দৈনিক ৮০,০০০ যানবাহন চলে এর ওপর দিয়ে, আর ১০ লক্ষ পথচারী যাতায়াত করে। প্রথমে এর নাম ছিল নিউ হাওড়া ব্রিজ, পরে এর নাম হলো রবীন্দ্র সেতু, রবীন্দ্রনাথের নামে। হ্যাঁ, আমিও এখন আত্মা, কিন্তু এই ব্রিজ যখন তৈরি হয় তখন আমার বয়স ছিল ৫৫। আমি একজন কর্মী হিসেবে এই ব্রিজের সঙ্গে যুক্ত ছিলাম, কিন্তু আমার কথা কেউ এখনো শেষ হয়নি। এই বেলা শুনে নাও, আমার হাতে কিন্তু বেশি সময় নেই। কেন কেন বলছেন এ কথা? দেখছো না ভোর হতে আর বেশি বাকি নেই? থাকবে, শোনো, পৃথিবীর মধ্যে এই তৃতীয় লম্বা সেতু, তার মধ্যে ২৩,০০০ টন লোহা দিয়েছিল টাটা স্টিল। ১৯৪০ সালে অনুমোদন পায় এই ব্রিজ, আর ১৯৪৫ সালে এই সেতুর উদ্বোধন হয়। স্যার, আপনার পরিচয়টা সেটা তো জানা হলো না। আপনি কে স্যার? স্যার, লোকটা কোনো সাড়া দিল না। সৌভিক লোকটার গায়ে হাত দিয়ে ডাকতে গেল, আর সঙ্গে সঙ্গে ভীষণভাবে চমকে উঠল। সমস্ত শরীর ঠান্ডা বরফের মতো। কোনো মানুষের শরীর এমন হতে পারে না। ওরা ভাবছিল কি করবে, হঠাৎ দেখল লোকটা উঠে দাঁড়িয়েছে। ধর থেকে গলা কাটা, আর কাটা মুন্ডুটা তার হাতে। কাটা মুন্ডুটা হাসছে, থর থর করে কাঁপছে সৌভিক আর সৌরদীপ। মুন্ডুটা বলল, জানো না, এখানে ১০০ নরবলি হয়েছিল। শেষ সময় একটা কম পড়েছিল, তখন ওরা আমাকে টেনে নিয়ে যায়। বলি পর এইখানে মাটির নিচে পুঁতে ফেলা হয়। আমার লাশটা ওরা পুঁততে পারেনি, কারণ সে সময় প্রচণ্ড বৃষ্টি গিয়েছিল। তাই আমি আজ রাতের অন্ধকারে জেগে উঠি, তোমাদের মতো কেউ এলে তাদের গাইডের কাজ করি, তারপর আবার ঘুমিয়ে পড়ি। তবে দিনের আলোয় আমাদের কেউ দেখতে পায় না,
তবে কেউ যদি আমাদের ডেকে তোলে, তারা আসলে আমাদের মূর্তিটা দেখতে পায়। তবে আমরাও আমাদের দল লোক টানতে চাই, কারণ এইটা প্রতিহিংসা কাজ করে ভেতর ভেতর। আমার কাজ আমি করছি, এবার তোমরা চলে এসো আমাদের দলে। চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। বলতে বলতে এগিয়ে আসতে লাগলো স্কন্দ কাটা, এক হাতে মুন্ডুটা আর অন্য হাত দিয়ে ওদের ধরবার চেষ্টা করতে লাগলো। হাজার চেষ্টা করেও এক পা নড়তে পারল না সৌভিক আর সৌরদীপ। তারা যেন তাদের পা দুটো মাটির সঙ্গে শিকল দিয়ে আটকে দিয়েছে। স্কন্দ কাটার হাতটা ওদের খুব কাছে এসে গেছে, ওরা পালাতে পারছে না, তাই মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগলো তারা। ওরা ভয়ে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু হঠাৎ এত চুপচাপ কেন? ওরা ভয়ে ভয়ে চোখ খুলে দেখে, কোথায় স্কন্দ কাটা? ওই লোকটা তো শুয়ে আছে এখনো। তবে কি সবটাই ওরা এতক্ষণ কল্পনা করছিল? সবটাই কি তাদের মনের ভুল? সৌভিক হঠাৎ সৌরদীপের হাতটা চেপে ধরে টেনে নিয়ে চলল ওই শুয়ে থাকা লোকটার কাছে। সৌরদীপ ভয়ের চোটে হাতটা সারাবার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। দাদা দাদা শুনেছেন? সৌরদীপ ভয়ে চোখ বন্ধ করলো। আবার যদি স্কন্দ কাটা জেগে ওঠে? সৌভিক এটা কি করছে? কিন্তু দেখা গেল লোকটা ঘুম থেকে উঠে স্বাভাবিক গলায় বলল, কি ব্যাপার দাদা, কিছু হয়েছে? আপনি কি রোজ রাত্রে এখানেই শুয়ে থাকেন? হ্যাঁ, রোজ। কেননা ভোর হলেই আমাকে ফুল বিক্রি করতে বসতে হয়। আমি তো এখানেই ফুল বেচি। এখানে কোনো দিন কিছু দেখোনি, যেমন ভূত টুত? না দাদা, আমার তেমন সৌভাগ্য হয়নি। তবে লোকে বলে এখানে নাকি আত্মারা রাতের অন্ধকারে ঘুরে বেড়ায়। আমি তো রোজ রাতেই এখানে শুই, বহুদিন হয়ে গেল। ভোরের আলো ফুটছে, যাই গঙ্গায় ডুব দিয়ে আসি। লোকটা গামছা জড়িয়ে গঙ্গায় ডুব দিতে গেল। ইতিমধ্যে ফুলের ঝুড়ি নিয়ে মালিরা আসতে শুরু করেছে। সৌভিক আর সৌরদীপ ক্লান্ত শরীরে ফিরে চলল বাড়ির পথে। সারা পথ ওরা কেউ কোনো কথা বলল না। ঘটনার আকস্মিকতায় ওরা কেমন যেন গুটিয়ে গেছে। রাতের স্মৃতিগুলো, ওই লোকটার কথাগুলো তাদের মাথায় ঘুরতে লাগলো। ওরা নিজেরাই কিছু ভুলতে পারছিল না। সত্যিই কি ওরা কিছু দেখেছে, না সমস্তটাই ওদের কল্পনা প্রসূত? ইন্টারনেটে সব দেখার ফল, কিন্তু তাহলে ওই লোকটা যে গাইডের মতো ব্রিজের ইতিহাস বলল, সেটা কি সত্যি, নাকি এটাও ওদের জানাই ছিল? পরবর্তীকালে ওরা এটা নিয়ে কারোর সঙ্গে আলোচনা করল না। ওদের মনে হয়েছিল এইসব কথা বললে লোকে ওদের ভুল বুঝতে পারে। তবে সবটা না হলেও কিছু তো ওরা দেখেছে, এটা তো উড়িয়ে দেওয়া যায় না। তবে সবটা না হলেও কিছু তো ওরা দেখেছে, এটা তো আর উড়িয়ে দেওয়া যায় না। ওইটুকুই সত্যি হয়ে থাক ওদের কাছে, বিশেষ করে ওই সাদা শাড়ি পরা মহিলাটা। ধরে আমরা শুনছিলাম গৌরীদের লেখা হাওড়া ব্রিজের নিচে। গল্প পাঠক সৌরভ রয়, গল্প এডিট করেছে সৌরভ। সৌরদীপের চরিত্রে ঐশিক, সৌভিকের চরিত্রে সোহম এবং লোকের চরিত্রে রাহুল। পোস্টার এডিটর সমৃত সানি। আশা করি তোমাদের এই গল্পটা খুব ভালো লেগেছে এবং অনেক জিনিস জানতে পেরেছো। এরকমই গল্প নিয়ে আমরা আবার আসবো তোমাদেরকে শোনাতে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট দিও। তোমাদের ওপিনিয়ন আমাদের কাছে অনেক 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 বেশি দরকার। ধন্যবাদ।